দেখেন, আপনি যে প্রশ্নটি করেছেন এই বিষয়গুলো নিয়ে জাতীয় নাগরিক পার্টির দলীয় অবস্থান একদম স্পষ্ট। কি সেটা? ব্যক্তিগতভাবেও আমি এই বিষয় নিয়ে কথা বলেছি, প্রেস কনফারেন্স করেছি। হামের যে এখানে শিশুদের যে টিকার অভাবে শিশুরা মারা যাচ্ছে, এই যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকার, তার আগে আওয়ামী লীগ সরকার, আমরা তিনটা সরকারকে দায়ী করি। কোনোভাবে আপনি এর আগে সরকারকে কেন দায়ী করছেন এটা একটু ব্যাখ্যা করেন। না, এর আগে সরকার তো এই ঘাটতিটা শুরু করছে, যার কারণে অন্তর্বর্তী সরকার এখানে অবলা তথ্য নিয়ে বলছেন। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা তো আমরা তো সবাই জানতেছি যে এর আগে সরকার থেকে টিকার ঘাটতিটা হচ্ছে এবং তারা এই টিকার ঘাটতিটা শুরু করছে, কিন্তু ওই সময় তো এটা সিভিয়ার ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার এটা বেশি অবহেলা করেছে। আর বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে সকল 2025 সাল পর্যন্তই টিকার ঘাটতি তৈরি করার আগ পর্যন্ত বাংলাদেশে প্রায় 5 বছর ধরে আক্রান্তের সংখ্যা 400 নিচে ছিল না। এখন আপনার তো অনেক আপনার টিকা সম্পর্কে নিশ্চয়ই ধারণা রয়েছে, ডাক্তার মানুষ, আমার থেকে আপনি ভালো জানবেন, এবং আমি ওই সাইডের লোক না। আর এই বছর 50,000-এর বেশি হয়েছে। পৃথিবীতে সর্বোচ্চ আক্রান্ত একটি দেশ হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, এখন ধরেন যদি সরকারের যদি এগুলো তো পলিসিতে যদি ক্রনোলজি না থাকে, এটা তো আসলে পরবর্তী সরকারের উপর পড়বে। এখন আওয়ামী লীগ সময় এটা সিভিয়ার হয় নাই, বা অন্তর্বর্তীকালীন সরকার এটাকে তেমন গুরুত্ব দেয় নাই। বর্তমান সরকার এসে সবচেয়ে বেশি এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন বর্তমান সরকারের ধরেন আমরা যতটুকু সমালোচনা করি, অন্তর্বর্তীকালীন সরকার আমি মনে করি তার থেকে বেশি দোষী, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এই জায়গায় আপনার সাথে এই তিনটা সরকারের মধ্যে সবচেয়ে বেশি দোষী কে? হ্যাঁ, আমি এই ইস্যুটাতে মনে করি, অন্য সব ইস্যুতে আমি সেভাবে মনে করি না। মানে অন্তপক্ষে হাম ইস্যুতে আমি মনে করি ইন্টারিম বেশি দোষী, এটা আমার ব্যক্তিগত। হাম ছাড়া অন্য টিকাও কিন্তু দেয় নাই, সেগুলো হচ্ছে না বলে আপনি এখন বলতে পারছেন? হচ্ছে, যেটা হয় নাই সেটা তার ক্ষয়ক্ষতি। এখন আমি তার ক্ষয়ক্ষতি হইলে হইতে পারতো, এই জন্য তার দায়ী করতে পারি না। যেটা হচ্ছে ক্ষয়ক্ষতি সেটার জন্য দায়ী করলাম। এখন আপনি দেখেন, এখন বিএনপিকে কেন আমরা দায়ী করি বা জামাতরে কেন দায়ী করি, এটুকু জানা দরকার আছে। অন্তর্বর্তীকালীন সরকার 8 আগস্ট সরকার ফর্ম করার পরে স্বাস্থ্য খাতে দেখবেন আপনার বিএনপি যে ডাক্তারদের সংগঠন ড্যাব, জামাতের যে ডাক্তারদের সংগঠন এনডিএফ, তারা কিন্তু ইন্টারিমের সাথে খুব ওতপ্রোতভাবে কাজ করেছে। কোথাও কোথাও নিয়োগ বা বিভিন্ন বদলি বা প্রশাসনের বিভিন্ন সুযোগ সুবিধার জন্য তাদের মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতির পর্যায়ে ঘটনাও আমরা দেখতে পেয়েছি। কারণ ইন্টারিমের তো কোনো নির্দিষ্ট কোনো জনবল ছিল না। ড্যাব আর জামাতের ইন্ডিয়া মিলে ইন্টারিমের কাজগুলো করত। এখানে কিন্তু আপনার স্মরণ রাখতে হবে, এখানে কিন্তু বিএনপি মানে ক্ষমতায় 3 মাস আগে আসলেও বিএনপির কিন্তু ডাক্তারদের যে সংগঠন বা তার যে স্কিল ফোর্সটা, সেটা কিন্তু ইন্টারিমের 2 বছর সুবিধা নিচ্ছে, জামাতেরটাও নিচ্ছে। এবং তারা কি এটা দেখে নাই? একমাত্র আমরা বলতে পারি এনসিপি, আমাদের ওই সময় কোনো জনবল ছিল না। আপনারা কি দেখেন না? আপনারা নূরজাহান বেগম, আমরা তো তখন দলে ফর্ম করি। নূরজাহান বেগমের সঙ্গে 3 জন ব্যক্তিগত কোটায় নিয়োগকৃত 10ম গ্রেডে কর্মকর্তা ছিলেন, এবং তারা বলাই হয়েছিল যে ছাত্রদের তরফ থেকে তাদের ওইখানে অবস্থান হয়েছে। আচ্ছা, একজনের নাম মাসুদ, একজনের নাম ফারাবি। ওইখানে তো বসা ছিল তরুণেরা, তারা তাদের চোখের সামনে এটা হয় নাই। আমি আপনাকে বলি শুনেন, মাসুদ, ফারাবি বা আরো যাদের কথা বলতেছেন, তারা কি এমন এক্সপার্ট? তো ওখানে কেন গিয়েছিল? না, তারা তো সহকারী হিসেবে, তারা তো জাস্ট অফিসের, আপনি এখানে সাংবাদিক, কিন্তু এখানে আপনার অফিসে অনেক লোক আছে যেটা বুঝে না, অনেক লোক আছে যেটা হচ্ছে সাংবাদিকতা বোঝে না, আপনাকে সহযোগিতা করার জন্য। আপনি যদি মনে করেন যে আপনার নিউজ সেন্স ওর নাই কেন, আপনার যে নিউজ সেন্সটা ভুল হচ্ছে ও ধরাই দিল না কেন, তাহলে তো তার উপর অতিরিক্ত আপনি অন্যায্যতা করতেছে। তো ড্যাব যে ওখানে ঢুকে পড়ছে এটা তারা দেখে নাই, বা এনডিএফ যে ঢুকে পড়ছে সেটা তারা দেখে না। এখন দেখে নাকি? তারা তো ডাক্তার এখানে লাগে না, সে তো দেখে নাকি? তারা তো সহযোগিতাই করছে, এনডিএফ মিলে তারা কাজ করছে। এখন ইন্টারিম তো তাদের নিয়ে কাজ করছে। আমি তো এই জন্য বলতেছি, দোষটা আমি এখানে এই দুটা মানে ডাক্তারদের সংগঠনকে দিব আর ইন্টারিমকে দিব সবচেয়ে বেশি। এখন বর্তমানে যে মানে বিএনপি সরকার, বিএনপি সকল কিছুতে কিন্তু আপনার দেখেন ডক্টর ইউনূসের উপর দায় চাপায় এসে কিন্তু পার পেয়ে যাচ্ছে। দায় ডক্টর ইউনূসের চাপানো উচিত, কিন্তু আপনার তো 8 আগস্ট থেকে আপনি আপনার ডাক্তারদের সংগঠন ডক্টর ইউনূসের গভর্নমেন্টের সাথে খুব ভালোভাবে ওতপ্রোতভাবে এই স্বাস্থ্যখাত নিয়ে জড়িত। তো আপনারা এই 2 বছর দায় আপনারা তো নিতে হবে, এখনো নিতে হবে। ডাক্তারদের সংগঠনের কি টিকা কেনার ক্ষমতা আছে না নীতি নির্ধারণ? অবশ্যই তাদের ওই সময় মানে নীতি নির্ধারণের ক্ষমতা আছে ছিল। ওনাদের ডাক্তাররা অনেক জায়গায় পদায়িত হয়েছে ওই সময়, এবং সেটা তো অন্তর্বর্তী সরকারের স্বজনপ্রীতি, দুর্নীতি, দলীয়করণ। আপনার
যদি আপনি বলেন তাহলে এই কার দিয়ে এই অন্তর্বর্তী সরকারের কোনো নির্দিষ্ট কোনো জনবল ছিল? তো ওনারা পক্ষপাত করেছে দুইটা না, দলের সাথে? আপনার কাছে কি মনে হয় অন্তর্বর্তীকালীন কোনো আপনি বলেন। আমি তো- অন্তর্বর্তীকালীন সরকার তো সবার সরকার ছিল। তো তাহলে দুইটা সংগঠন কেন? দুটো সংগঠন হচ্ছে ওই দুটো সংগঠনে তখন এই জায়গায় ছিল। অন্য রাজনৈতিক দল তো ওই সময় সংগঠন অন্তর্বর্তী কি কাজ ডাক্তার ছিল যে সংগঠন- রাজনৈতিক সংগঠনকে ডেকে এনে ক্ষমতায়িত করা? না, আপনার যদি মনে করেন যে অন্তর্বর্তী সরকার মানে গঠন হয়েছে রাজনৈতিক একটা সিদ্ধান্তের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং রাজনৈতিক ঐক্যমতের মধ্য দিয়ে, তাহলে তো সে রাজনীতির বাইরে তো যাওয়ার সুযোগ নাই। তো সেখানে তারা এনসিপিরও দায় আছে তাহলে? এনসিপির NCP নেতারা ছিল আমি না? কি আপনি কি মনে করতেছেন এই ইন্টারিম যদি কোনো ভালো করে এর জন্য এনসিপি লাভবান হয় না? চাইবে, বাবা ইন্টারিম নেবে। যদি কোনো জায়গায় একটু খারাপ করে তো আপনার মানে পোর্শন অনুযায়ী এনসিপি এটা দায় নিতে পারে, সমস্যা নাই। কিন্তু আপনি দেখতে হবে এই ইন্টারিমের 80 থেকে 90% সুবিধা ভোগ করছে বিএনপি। এখন আপনারা যদি মনে করেন যে না 90% দায় দিয়ে দিবেন এনসিপি রে, এটা কিন্তু আমরা নিব না এবং এটা অন্যায্য। না, 90% কেউ দেয় না। না, দেয়, মাঝে মাঝে দেয়। ইন্টারিমে একদম ডক্টর ইউনূসের মানে ইন্টারিমটা হচ্ছে ডক্টর ইউনূস এই এনসিপি দিয়ে গঠন করছে। এই ডক্টর ইউনূসের বসাইছে আবার এনসিপি, যদিও এনসিপি অনেক পরে ফর্ম হয়েছে। এখন মানে ডক্টর ইউনূসের ফাঁসি না দিয়ে মাঝে মাঝে চেষ্টা করে ডক্টর মানে এনসিপির ফাঁসি দেওয়ার জন্য কথাবার্তা মানে এমন ধরন। আর মনে হচ্ছে যে এনসিপি 2 বছর আগে সরকারে ছিল, এনসিপি একটা গভর্নমেন্টে ছিল এবং এনসিপি সবাই এখানে মন্ত্রী ছিল, দায়িত্বে ছিল, এমন একটা মানে দায় দেয়। কিন্তু আপনি দেখেন 5 আগস্টের পরে দেশের হাট ঘাট মাঠ, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, পুলিশ, সকল জায়গায় তো বিএনপি দখলে ছিল। এখন বিএনপির দখল না দিয়ে মানে দখলদারও বলা যায় না, বিএনপির দায়ও দেওয়া যায় না। বিএনপি আবার ইন্টারিমের দায় দেয়। ইন্টারিম আবার আপনাদের মতন কিছু লোকজন আছে আবার মনে করেন না ইউনূস তো হচ্ছে ছাত্রদের গভর্নমেন্ট, ছাত্ররা সব দায় নিতে হবে। না, উনি নিজে বলেছেন, আমরা বলবো কেন, আমরা মনে করবো কেন? ছাত্ররা তো উনি নিজে বলছেন না, নিয়োগকর্তা ছাত্রদেরকে দেখিয়ে আঙ্গুল দিয়ে দেখি। না, এটা তো উনি বলছে, কিন্তু আপনি কি ইন্টারিম যে মানে এখানে ক্ষমতায় আসছে, এখানে বিএনপি থেকে উপদেষ্টার প্রস্তাবনা যায় নাই, জামাত থেকে যায় নাই, আর্মি থেকে যায় নাই, গেছে তো নাকি সব ছাত্রদের পরামর্শ হয়েছে? তো হইলে তো অনেক কিছু হইতো। ছাত্রদের পরামর্শ হলে তো সেকেন্ড রিপাবলিক হইতো না, আপনাদের দলের একজন উল্লেখযোগ্য নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে ওনারা চেয়েছিলেন ইউনূস সাহেবকে, কিন্তু আর্মি চায় নাই, আর অনেকে চায় নাই, এবং বুকে পাথর বেঁধে রাজি হয়েছেন আমাদের সেনাপ্রধান, এরকম বলেছেন না? তাহলে তো আপনার এই কথাটা টিকছে না। এনসিপি তার মূল সমর্থক ছিল, মানে NCP নেতা। না, আপনারা বুঝতে হবে যখন রাজনৈতিক ঐক্যমত টেবিলে সবাই বসে, এখানে মত দ্বিমত থাকে, সর্বশেষ যখন একটা সিদ্ধান্ত আসে, একটা সিদ্ধান্ত যখন আসে, এটা সামষ্টিক সিদ্ধান্ত হয়, তখন আপনিও ডক্টর ইউনূসের পক্ষেই ছিলেন। কারণ আমি তো এখনো সামষ্টিক পক্ষে। না, যদিও আপনি ব্যক্তিগতভাবে বিপক্ষ থাকতে পারেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা না। উনি যে আবল তাবল কাজ যেগুলি করেছেন ওগুলো সমালোচনা করি, এটাই তো কথা ছিল যে আমরা কথা বলবো, সমালোচনা করার অধিকার তো আছে। হ্যাঁ, কথা কও। তো এখন আপনি যদি মনে করেন যে না, ওই সময় ডক্টর ইউনূসের নাম যে প্রথম প্রস্তাব করছে সে সব ক্রেডিট নিয়ে নিবে, সেই সকল আমরা আপনার কাছে আসবো, আমরা একটু এমএআজি আপনার কাছে আসি। কার দায় কে নেয়, কার হাসি কে হাসে, আমরা এই জন্য এটা দিয়েছি। এটা আসলে একটা নাম করা একটা একসময় পুরোনো দিন একটা ছবি ছিল, কার হাসি কে হাসে। তো আপনার কাছে একটু জানতে চাই যে আসলে দায়িত্ব কার? আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ালি বছরের পর বছর বাংলাদেশে হামের রোগী 300, 400, 200, 250, 277 জন এরকম আছে। প্রায় 5-7 বছর এরকম থাকবার পরে হঠাৎ করে এই 25 সালের শেষ ভাগে এসে এইভাবে হাম বাড়তে শুরু করলো এবং 26-এ সেটা আমাদেরকে এমনভাবে আক্রান্ত করলো যে 854 জন সম্ভবত সরকারিভাবে জুলাই আন্দোলনের শহীদদের তালিকার মধ্যে আছে। আমি সংখ্যাটা মন থেকে বলছি, আসলে হয়তো একটু এদিক সেদিক হবে, ধরে নিচ্ছি 900 জন। আর 500-র বেশি শিশু মৃত্যুবরণ করেছে। তো আর কিছুদিন পরে তো এটা সংখ্যা ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থায় গিয়েছে, কিন্তু এই হত্যার দায় তো কেউ নিচ্ছে না। দেখেন, আমি এটাকে বরাবরই বলেছি, এই যে হামে মারা যাচ্ছে এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড আমি বলেছি। কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণ সমাজকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা মিনিস্ট্রিতে সে নিয়োগ দিয়েছে, ছাত্রদেরকে বসিয়েছে। তখন এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, এদেরকে বসিয়ে দিছে ওখানে। ঠিকই আপনি বলেছেন, নূরজাহান বেগমের কাছে 3 জন ছাত্র বসিয়ে দেওয়া হয়েছে। এখন তা যে উনি যে আইনে এটা বসিয়েছেন সেটা হচ্ছে যে উনি চাইলে উপদেষ্টা বা মন্ত্রীরা ব্যক্তিগত সিদ্ধান্তে এই
দশম গ্রেডে কর্মকর্তা নিয়োগ করতে পারেন পারতেন। এবং তিনি মন্ত্রী থাকা অবস্থায়, উপদেষ্টা থাকা অবস্থায় তারা থাকবেন ওই মেয়াদে, অথবা তার মন্ত্রিত্ব চলে যাবে, অথবা তিনি অসন্তুষ্ট হলে চলে যাবে। তো তার তো কোনো অসন্তুষ্টি ছিল না। এই যে একটু আগে আমাদের আরেকজন আলোচক বললেন যে ওখানে দলীয়করণ হয়েছে, ড্যাব এনডিএফ সব ঢুকে পড়েছে, তো তরুণদেরও তো কোনো অসন্তুষ্টি ছিল না তাদের প্রতি। তাহলে হলে তারা কোনো প্রতিবাদ করে না, কিছু করে না, ওখানে বসে আসলে তারা কি করছিল? না, বিষয়টা হলো আপনি দেখেন প্রশাসন ক্যাডার যেটা আছে মিনিস্ট্রি, সেখানেও কিন্তু ছাত্র বসায় দিছিল। সে কত কিছু ছাত্র সংস্কার কমিশনের মধ্যে ছাত্র দিয়ে ছাত্র দিয়েছে। সংস্কার সব জায়গায় ছিল। জনপ্রশাসন সংস্কারের মধ্যে এক ছাত্র পড়াশোনা করে আসতে বলেছিল সবাইকে। এরকম সব জায়গায় ছিল। তা আমার বক্তব্য এখানে শিশুরা যে মারা গেল হামে, সেখানে এই যে 3 জন, এটা মূলত যেটা আপনি জানেন, ডাক্তার জানেন, ইউনিসেফ থেকে রেগুলার ওষুধ পেত। সেই ওষুধটা তারা ইউনিসেফের টিকাটা সংগ্রহ করে দেয়, শুধু আমাদের দেশে না, বহু দেশে। এবং সংগ্রহ করার ক্ষেত্রে তারা একদিকে যেমন তাদের বক্তব্য অনুযায়ী তারা সস্তায় টিকাটা কিনতে পারে, আরেকদিকে তারা টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে পারে এবং টিকাটাকে তারা একেবারে পরিবহন করে জায়গা মতো নিয়ে আসা পর্যন্ত দায়িত্বটা পালন করে। ওইটাই আমি শুনছি, যেটা সংবাদ সম্মেলন করেছে একাধিক। এখানে যেটা হয়েছে, যেটা পারসেপশন তৈরি হয়েছে, আমি প্রমাণ দিতে পারবো না, বাট আলোচনায় যেটা এসছে যে ইউনিসেফের সাথে আওয়ামী লীগের ডিল ছিল, সেই ডিল ভাঙতে চেয়েছে। আসলে সরকারের ডিল ছিল, আওয়ামী লীগ ওই আর কি সরকারের ডিল ছিল যে আমরা যদি টেন্ডার দিয়ে কিনতে পারি তাহলে সেখানে কমিশন পাওয়া যাবে। এই করতে গেছে, কেউ তো আর টিকে নিয়ে বসে থাকে না। ইউনিসেফ তো সংগ্রহ করে দেয়, কিন্তু ইউনিসেফ তো বারবার সতর্ক করেছে, প্রায় 9-10 বার চিঠি লেখেও সতর্ক করেছে, কিন্তু যারা যেটা ডিল করতে পারে না, এই সরকারের অন্যরা কি করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যে সব জায়গায় বসে এই ছাত্রদেরকে বিতর্কিত করেছে, ডক্টর ইউনূস কি করছে? উনি তো নিজেও তো এই যে ধরেন দুদকে সব উপদেষ্টাদের অভিযোগ আছে, এটার ব্যাপারেও কিন্তু এই সরকার বলেছে যে যারা দায়ী তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কই ব্যবস্থা নিচ্ছে না, তদন্ত হচ্ছে এটাও তো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সম্ভবত আসিফ নজরুল ওই সময় কোনো একটি জায়গায় বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিং করেন, খেতে ডাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার ছলে মিটিং হয়ে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী তো মন্ত্রিসভার কার্যক্রমের রেগুলার মনিটরিং করা, সচিবালয়ে এই মিটিং করা, যেহেতু তিনি প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি পেয়েছেন এবং মন্ত্রিসভার বৈঠক হওয়া উচিত এবং সেইখান থেকে প্রত্যেকটি মন্ত্রিসভার একটা রিপোর্ট, কতদূর কি অগ্রগতি, এগুলি কি তার কাছে পৌঁছাতো না? যেটা শুনছি যে ওখানে নাকি একটা কিচেন ক্যাবিনেট 4 জনের ছিল, 4 জন ছিল, তার ভিতরে আসিফ নজরুল ছিল, তারপরে বেলার যে রেজওয়ানা ছিল, তারপরে আপনার ওই কি ডক্টর মোহাম্মদ ইউনূস তো ছিলই, আর একজন সাখাওয়াত সাহেব তো বারবার বলতেছে, এই সাখাওয়াত সাহেব এটা বলেছেন, তিনি আরো 2-1 জনের কথা ইঙ্গিত বলছে। তো এরা এই কিচেন ক্যাবিনেট কি সিদ্ধান্ত নিয়ে আসতো, যা বলতো ক্যাবিনেটে বলতো, এটা পাশ হয়ে যেত, এরকম ভাবে সরকার চালায়, মানে 12 হাত কাকুরে 13 হাত বিচি, এরকম। তো সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এই যে ধরেন আপনি ডাক্তার, আপনি বলছেন যে কমপক্ষে 90% শিশুকে টিকা না দিলে হার্ড ইমিউনিটি হয় না, অর্থাৎ হামের বেলা এটা প্রায় 95 ভাগ, 95 ভাগ লাগে, 90 ক্রস করতে। তারপরেও আরো একটা প্রশ্ন আসে যে এই যে হামে যে এত বাচ্চারা মারা যাচ্ছে, একটা বাচ্চার কতটুকু ইমিউনিটি আছে? অনেকেই বলে যে আইসিইউ নাই। একটা বাচ্চা যখন আপনার হয়ে যায়, মানে ধরেন আমি বলবো নিউমোনিয়া হয়ে যায়, তাকে আইসিইউ নিয়ে কতটুকু রক্ষা করা যায় বলেন? তো সুতরাং টিকা হচ্ছে মূল কথা। সেই টিকাটা কেন কেনা হলো না? তখন তো ফান্ড ছিল। কিন্তু সবাই বলছে এটা একটা দৈব দুর্বিপাক, মানে কেউ দায়িত্ব নিচ্ছে না, যে টিকা কিনলো না, দেরি করলো, ওপেন টেন্ডারে যাওয়ার মতো একটা অবিমৃষ্যকারী, অর্থাৎ কার্যকারণ বিবেচনা না করে নেওয়া সিদ্ধান্ত। না, হামের টিকা নিল, কিন্তু তারা কোনো দায় দায়িত্ব নিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে, মিথ্যা কথা বলছে। অনেক আগের থেকে মিথ্যা কথা তো বটেই। হামের টিকা দেওয়া, এগুলো তো ছোটবেলায় টিকা দিয়েছি আমরা, এটা তো বাড়িতে গিয়ে টিকা দেয় আমাদের দেশে। বাড়িতে গিয়ে টিকা দেয় না, এখন অনেকদিন ধরে বাড়িতে গিয়ে টিকা দেয় না, এখন দেয় না, কিন্তু ক্যাম্পিং করে তো। কিন্তু এই টিকা দেওয়ার দায়িত্ব তো সরকার যে আছে, বিশেষ করে আমি যদি বলবো
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব টিকা দেওয়া, এবং এই টিকা দেওয়ায় কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু গরিব দেশ হলেও টিকা দেওয়ায় আমরা কখনো পিছিয়ে ছিলাম না। এই প্রথম যে সেখানে আমার কাছে যেটা জনশ্রুতি আছে সেটা হলো টাকা খুঁজতে গিয়ে এই ভেজালটা হয়ে গেছে। না, ওনারা বাঁচাতে চেয়েছিলেন, কারণ ওনারা বলেছিলেন যে পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট যে রুলস আছে, জনগণের টাকা খরচ করার ক্ষেত্রে আইন আছে, সে আইন মেনে তারা এটা করতে গিয়েছেন, এটা তারা বলেছেন। ওই যে ইয়েতে ডিসিএসপি বানানোর সময় এরকম অনেক কাহিনী শুনছি তো। তারপরে ওই যে এক দরবেশ নাম বেড়ে গেছিল ওই পুস্তক নিয়ে, তো এগুলো তো ছাত্ররা সব জায়গায় বিতর্কিত হয়েছে। যেখানে বসছে যে ছেলে, একটা ছেলের তো ম্যাচুরিটি লাগবে, সে ফিল্ডে তার একটু এক্সপার্টাইজ লাগবে, এই ছাত্রদেরকে সব জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। কে কাকে বসালো তাহলে? ওই যে কার হাসি কে হাসে, কার আসনে কে বসায়? ডক্টর ইউনূসকে ছাত্ররা বসিয়েছে, এটা উনি দাবি করেছেন যে এরা আমার নিয়োগকর্তা, আর আপনি বলছেন উনি ছাত্রদেরকে বসিয়ে দিয়েছে, তাহলে কে কাকে বসালো? হ্যাঁ, তো বিষয়টা হলো ছাত্ররা, উনি তো বলেছে মেটিকুলার ডিজাইনে আন্দোলন হয়েছে, উনি নিজেই বলছে, এবং ওয়াশিংটনে তিনি বলছে যে কে এটার মূল ব্যক্তি, এবং সেখানে তিনি বলেছেন বিভিন্ন ঘটনার উল্লেখ করে যে তখনই নাকি আওয়ামী লীগ ফিরে এসেছে যখন বিভিন্ন বিষয়গুলি ঘটেছে, এবং কি ঘটেছে সেটাও তিনি বলেছেন। তিনি অনেকগুলি কথা বলেছেন যে তখনই ফেরত এসেছে, তখনই ফেরত এসেছে, তখনই ফেরত এসেছে। আপনার কি মনে হয় তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন এটা নিয়ে আপনাদের পর্যালোচনা কি, বা এনসিপির এটা নিয়ে মতামত কি? এটার সাথে তো ধরেন এটা যে যিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন একটা হতাশা জায়গা থেকে। হতাশা কিসের জন্য? হতাশা হচ্ছে আমরা যেভাবে আসলে আওয়ামী লীগের যে শাস্তি এবং বিচার দাবি করছিলাম আমরা, সেটা তো আমরা আসলে মানে আপনার দেশে এবং দেশের বাইরে শত্রুদের কারণে আমরা পারিনি। কিন্তু উনি তো সেটা বলেন নাই। উনি বলেছেন যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধে, উনি একটা এখন প্ল্যাটফর্মের উনি একটা প্রধান, ওনার অনেক পলিটিক্যাল চিন্তা আছে, বুদ্ধিবৃত্তিক চিন্তা আছে, উনি অনেক বুদ্ধিবৃত্তিক রেটরিক দিতে পারেন, পলিটিক্যাল রেটরিক দিতে পারেন, সেগুলো হচ্ছে মানে দলগতভাবে তার আমরা এগুলো চিন্তা করতে পারি না। ওনার বক্তব্য ওনার কাছে, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, উনি একটা জিনিস বলেছেন, যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে, তো উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, এখনো তো করছে, তাহলে ঘটনাটা তো সত্য। আপনি কি অন্তর্বর্তী সরকার কেন সেটা বন্ধ করে নাই, এখনো কেন সেটা চলছে? দেখেন, অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকার যারাই মানে এটার প্রশ্রয় দিচ্ছে, আমরা তো নিন্দা জানাচ্ছি, এবং আমরা দলগতভাবে একমাত্র এনসিপি শাহ আলী মাজারে হামলার পরে এবং হচ্ছে সারা দেশে যখন মাজারে হামলা হয়, আমরাই দলগতভাবে কর্মসূচি দিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি, আমরাই বলেছি। এটা অন্য কোনো দল অন্তর্বর্তী সরকারের সময় দাঁড়িয়েছে? হ্যাঁ, আমরা দাঁড়িয়েছি, তো আমরা তো একদম প্রেসিডেন্ট ইস্যু করেছি, কিন্তু বন্ধ হলো না। এখন আমি আপনাকে বলি, দেখেন মাজারে হামলাটা বাংলাদেশে এই যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে উগ্রবাদ আছে, এটা ডানপন্থার মধ্যে আছে, বামপন্থার মধ্যে আছে, জাতীয়তাবাদের মধ্যেও আছে। আমাদের এখানে জাতীয়তাবাদ মাঝে মাঝে উগ্র জাতীয়তাবাদ রূপ নেয়। কিভাবে জাতীয়তাবাদের রূপ নেয়? 5 আগস্টের পরে বিএনপির দলীয় কোন দলে 200 নেতা কর্মী খুন করে ফেলছে, মব করে, দখল, আধিপত্য এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে। তো ওরা তো জাতীয়তাবাদী, তাহলে এরকম যদি সহিংসতা হয়, উগ্রতা হয়, তাহলে তো এটা তো উগ্র জাতীয়তাবাদ বলা যেতে পারে। আপনি যদি দেখেন আমাদের এই জায়গায় যে বামপন্থার যে সমস্যাটা, এরা একসময় নকশাল আন্দোলন করে দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, এটা তো বামপন্থার একটা মানে একটা উগ্রতা ছিল। তারপরে আপনি দেখেন মাজারে যে হামলা হয়, এখানে আমরা সাধারণত মুসলিম প্র্যাকটিসিং মুসলিমকে দায়ী করার একটা প্রবণতা হয়, কিন্তু আমি এটা এরকম মনে করি না। আমি মনে করি এটা যে সুবিধার জন্য হামলাটা করে যে কেউ। আপনি দেখেন ইরানে যে কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলন হলো, ওইখানে কিন্তু ইরানের যত মানে সুফি সাধকের মাজার আছে এবং ইমাম রাজাইয়ের মতন প্রসিদ্ধ যে ইমাম ছিল, ওনার মাজারে কিন্তু বামপন্থীরা হামলা করছে। কিন্তু আমাদের এই জায়গায় আবার বামপন্থীরা হামলা করে নাই, বামপন্থীরা আবার মাজার রক্ষার পক্ষে। আমাদের ওই জায়গায় মাজার রক্ষার পক্ষে হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমরা, এন্টি বামেরা। সম্পর্ক আমি বুঝতে চাচ্ছি যে এখানে যে মাজার কেন্দ্রিক যে সমস্যাটা, এটা হচ্ছে ব্যক্তি স্বার্থে করে, এটা আমরা নিন্দা করি। এখন এটা শুধু একটা গোষ্ঠী দিয়ে ফ্রেম করা যাবে না, যদি করেন তাহলে মূল এই হামলাটা বিরাট ভাবে শুরু হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, তাহলে এটা নিয়েও কি আমরা ইউনূস সরকারকে দোষী করতে পারবো? দেখেন, আমি আপনাকে বলি, অন্তর্বর্তী সরকারকে আপনি সব জায়গায় দোষী করা যাবে না। কেন যাবে? হ্যাঁ, কেন যাবে না আমি আপনাকে বলি, কারণ এটা উনি বলেছেন। কারণ অন্তর্বর্তী সরকারটা ছিল আসলে নামে অন্তর্বর্তী সরকার, এটাতে ছিল আসলে মতো বিএনপির একটা দ্বিতীয় 111 সরকার। প্রথম 111 সরকার ছিল আওয়ামী লীগের,
আর এই যে আমরা যত 2 বছর দেখলাম ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, এটা মূলত হচ্ছে বিএনপির ওয়ানালিবের সরকার ছিল। তাই লন্ডন মিটিং এর পরে কার্যত বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি ওনাকে বিএনপির মহাসচিব ছাড়া অন্য কিছুই মনে করতাম না। আমি এবং বিভিন্ন গণমাধ্যমে বলছি, বিভিন্ন টকশোতে বলছি যে লন্ডন মিটিং এর পর থেকে আমি বলা শুরু তাহলে একটা করছি দলীয় ব্যক্তির অধীনে আপনারা নির্বাচনে অংশ নিলেন। যে লন্ডন মিটিং এর পরে যেই লোক লন্ডনে গিয়ে নির্বাচনের ডেট দিতে পারে, যেই ডেট ঘোষণা করার কথা ছিল ইসির আগারগাঁও থেকে, সেটা না করে বিএনপির চাপে বাধ্য হয়ে বা বিএনপির কাছে সুবিধা নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে একটা হোটেলে গিয়ে এই নির্বাচনের ডেট দেয়। তার মানে এটা বিএনপির গভর্নমেন্ট, এটা দ্বিতীয় মনোনয়ন। এর প্রমাণ হচ্ছে, এটা সত্যতা হচ্ছে, বিএনপির যে এখন বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম, সে নিজে বলেছে যে জুলাই আন্দোলনের ট্রফি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যেতে হয়েছে লন্ডনে তারেক রহমানের হাতে তুলে দেওয়ার জন্য। তাহলে আপনারা কোন আন্দোলন না করে, এনসিপি সেটা বিরোধিতা না করে, আমরা তো দেখলাম শেষ দিন পর্যন্ত আমরা বিরোধিতা করেছি, শুরু থেকে করেছি। লন্ডন মিটিং এ বিরোধিতা করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই যে বর্তমান যে ইসি কে বলছি আমরা বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করে। আপনি দেখতে পারেন এগুলো রেকর্ড। এই ইসি যার অধীনে একটা ইলেকশন হয়ে গেল, মানে ইঞ্জিনিয়ারিং ইলেকশন, সে আমাদের একটা প্রতীক সে দেয় নাই। আমরা শাপলা ফুল চাইছি, সে ফুলটা ফুটতে দেয় নাই, এ করলে দিছে আম করে। অথচ বাংলাদেশে অনেকে জাতীয় মাছ ইলিশ পাইছে প্রতীক, কাঁঠাল পাইছে। মানে আপনি এখন যদি এরকম হইতো যে আমাদের শাপলা ফুল ফুটতে দিবেন না, কলি দিবেন ইসির যুক্তি অনুযায়ী, তাহলে আপনার ইলিশের সময় তো জাটকা দেন নাই। হ্যাঁ, আপনার কথা যেহেতু যুক্তিপূর্ণ, এখন দেখেন আপনার কথা যেহেতু যদি বলেন, তাহলে আমরা দেখলাম যে তরুণরা এবং এনসিপি নিজেও সে আন্দোলনে অংশ নিয়েছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ঘেরাও করলো। যখন কিনা আগের প্রেসিডেন্ট হামিদ সাহেব ক্যান্সারের চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছিলেন, তখন পুরো ঘেরাও করে একটা দাবি দাওয়া করে একটা আদায় করা গেছে এবং ভালোই হয়েছে, খারাপ কিছু দাবি ছিল না। আপনি কি ব্যক্তিগতভাবে মনে করেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন এদেশের ছাত্র জনতা যেটা করছে এটা কোনো অন্যায় কিছু করছে? না, বললাম তো, আমি নিজেই তো বললাম হয় নাই। কিন্তু একই ভাবে আপনি কি আমাদের দাবির সাথে একমত যে আমরা ঠিক কাজটা করছি? একমত দ্বিমতের প্রশ্ন না, আন্দোলন হয়েছে এবং আন্দোলন সফল হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা ওইখানেই যে আপনারা এই যে এরকম নির্লজ্জ দলীয়করণ, ট্রফি লন্ডনে গিয়ে দিয়ে আসা, আপনি এইমাত্র বললেন ইউনূস সাহেব মহাসচিব হয়ে গিয়েছিল, আপনারা তার বিরুদ্ধে কখনোই আন্দোলন করলেন না কেন? এখন কে বলছে আন্দোলন করেছিলেন? আমরা তো সারাদিনে ওনার বিরুদ্ধে বলতাম, ঘেরাও করেছিলেন আমরা। দেখেন, আমি আপনাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু বিষয়ের সাথে আমাদের ঐক্যমত ছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচন নিয়ে এবং বিএনপির কথার বাইরে উনি একটা কাজও করেন নাই। বিএনপি বলতে সেকেন্ড রিপাবলিক হবে না, এরকম একজন ব্যক্তির অধীনে আপনারা নির্বাচনে চলে গেলেন। তো আপনি কি মনে করেন শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচন করতে বাধ্য হয়েছে না 18 সালে? আপনারা বাধ্য হয়ে নির্বাচন? আমরা বাধ্য হয়ে নির্বাচন করছি। আচ্ছা, আপনি কি মনে করেন আমাদের এই রেজাল্ট করার কথা ছিল? এটা আপনার উপর দিয়ে ফিটপাট, ভিতরে যে সদরঘাট, সারাদিন আইন শৃঙ্খলা বাহিনী খুব সুষ্ঠু, কিন্তু ভোট গণনা এবং ঘোষণার সময় সব বিএনপি টেলিভিশন দিয়ে সব কু করে ফেললো। 8টার পর থেকে টেলিভিশনে কোনো আপডেট নাই, হুট করে রাত 11টা 10টার পরে সব বিএনপি উইন করে দিচ্ছে। এটা আমরা দেখি নাই। ইসি, পুরাতন ইস্টাবলিশমেন্ট, ডক্টর ইউনূস, বিএনপি, এটা তো যোগ সাজসে এই ইলেকশনটা হয়েছে। এটা কি আপনি কি কোনভাবে ব্যাখ্যা করবেন বলেন আমারে? রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত টেলিভিশন লাইভ দেওয়া কেন বন্ধ করলো? বাংলাদেশে মিডিয়া স্টাডিজ যদি কখনো হয়, এটা টেলিভিশনের জন্য বা মিডিয়ার জন্য এটা কালো অধ্যায় হবে। মিডিয়া এভাবে কু করতে পারে না, যদি করে ইতিহাসে কাঠগড়ায় মিডিয়াকে দাঁড়াতে হয়। তাহলে এই নির্বাচনকে আগের নির্বাচনগুলির মতোই ঠিক হয় নাই আপনারা বলতে চান? এই নির্বাচনে একটা সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু একটা সুষ্ঠু ভোট গণনা এবং ঘোষণা হয় নাই। আমরা এইখানে আসি, এই নির্বাচন নিয়ে সংশয়ের বিষয়টা আরো স্পষ্ট করলেন আজকে আমাদের একজন আলোচক। যদিও এই বিষয়ে প্রচুর দ্বিমত রয়েছে, কেননা মানুষ তো ভোট দিয়েছে এবং নিশ্চয়ই মানুষ ভোট না দিলে, আমি তো বলছি ভোট দিয়েছে, মানুষের ভোট যদি ঠিক মতো গোনা না হতো মানুষ নিশ্চয়ই প্রতিবাদ করতো। অনেক যুক্তি তর্ক আছে, আমরা সেটা জানতে চাই না, আমরা একটা মতামত পেয়েছি। কিন্তু আপনার কাছে আমি ওই স্টেটাসে আসতে চাই। উনি বলেছেন যে ক্যাম্পাসগুলিতে নির্বাচনের জায়গায় সংঘতন্ত্র বিজয়ী হয়েছে। মাহফুজ আলম একটি অভিযোগ করেছেন যে এই যে ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, সেগুলোও নাকি ঠিক মতো হয় নাই। তো সেইখানে তো বিএনপি জিতে নাই, তাহলে সেটাও কেন ঠিক হবে না? না, মাহফুজ আলম এর আগেও কিন্তু আপনার বলেছে না যে হিমালয় পর্বত থেকে বাংলাদেশ আর কি, এটা এরকম অনেক বিতর্কিত কথা তিনি বলেছেন। এখন যে স্ট্যাটাস নিয়ে আলোচনা করছেন
আপনি যেটা বলছেন, তার এই কথাটা সে যেহেতু আলাদা একটা প্ল্যাটফর্ম খুলেছে, সে মাইলেজ পাওয়ার জন্য এই কথাগুলি বলেছে বলে আমার ধারণা। কারণ এখন শেখ হাসিনার এগুলো পজিশন বললে মাইলেজ পাওয়া যাবে যদি এই কথাগুলি সত্য না হয়ে থাকে বা এগুলো যদি মানুষ গ্রহণ না করে? mileage গ্রহণ পাওয়া না যাবে? করলে সে তো অবশ্যই সে ইয়েতে পড়বে, ঝামেলা পড়বে। ধরেন আমি বলবো যে এই আবার শিশির বলবে যে ইউনুসকে দায়ী করে, সে না ভাই, আমি তো ইউনুস দায়ী করি। আপনি ইউনুস দায়ী করেন। সাহেবের না, উনি তো খুবই ক্ষমতায় একটা মন্তব্য করেছেন যে ডক্টর ইউনূস আসলে সরকারি দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ডক্টর ইউনুস, সে আমি যখন লন্ডনে বৈঠক হয় তারপরে কিন্তু যদি ছাড়া কোনো কথা বলে নাই। আমি বরাবরই বলছি, বিএনপি সম্পর্কে বলেছি, বিএনপি ইউনুসের ফাটাবাসের ইস্তিফায় পড়ছে। কারণ এত তবে কিন্তু করে, কিন্তু তারা চাপ দেয় না, আন্দোলন করে না, এই জন্য সে সময় পার করছে। ধরেন নেপালের মতো যদি ইলেকশন হতো তাহলে তো আর আওয়ামী লীগকে এরকম ভয় করতে হতো না, এরকম যন্ত্রণা হিসেবে দেখা হতো না। এখন ধরেন শেখ হাসিনা যেই বলতেছে এসে গেছে, এখনো পরিস্থিতি অনুকূল না। শেখ হাসিনা আসলে অভ্যুত্থানের সকল শক্তি এক হয়ে যাবে, ঠিক আগের মতো হয়ে যাবে। এখন কিন্তু আন্দোলন এখন শেখ হাসিনা, যেটা আমি শুনেছি ভারতেরও যে প্রচেষ্টা যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করা, কিন্তু সেটাও তার সমর্থন লাগে। এগুলো তো সবই গুজব। হ্যাঁ, গুজব, হয়তো সমর্থন লাগে। রিফাইন কি করে হবে? না, রিফাইন্ড মানে নির্দোষ লোক দিয়ে করা, কারণ যারা দোষ করছে তারা তো সব চলে গেছে। এখন আর যারা দোষ করে নাই তাদেরকে এনসিপি আহ্বান করেছে তাদের দলে যোগ দিতে, তাহলে তো রিফাইন করবে কে? এনসিপি তো নির্দোষরা চলে যাবে এনসিপি তে, নাহলে চলে যাবে অন্য কোনো দলে, না, NCP আর দোষীরা চলে যাবে ভারতে, তাহলে থাকবে কে? এনসিপিতে আপনি দেখেন, খেয়াল করে, মতিউর রহমান নিজামীর এক ছেলে এমপি হয়েছে, ব্যারিস্টার মমিন, আর এক ছেলে এনসিপিতে জয়েন করছে। আমার কাছে এখনো মনে হচ্ছে ওই সজীব ভুইয়া সব জানে। ওই যে বলছে না ডিপ স্টেট কাজ করতেছে, এখনো ডিপ টেস্ট কাজ করতেছে। জামাত স্টিগমাটাইজ হয়ে গেছে, যতই সমর্থক থাকুক না কেন। এই জন্য এনসিপিকে বড় করার একটা চেষ্টা কিন্তু আছে। হয়তো শিশির এটা অ্যাকসেপ্ট করবে না, কিন্তু বাইরে থেকে তাই মনে হয়। কিন্তু এখন যেটা হয়েছে, এনসিপি এবং জামাতের একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু এই নমিনেশন দাদার মতো দিয়ে দিছে। কিন্তু আমার কাছে মনে হয়, আমি লিখেছিও, আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত কিন্তু এনসিপি এবং জামাতের ভিতরে এই স্থানীয় সরকার নির্বাচনে একটা আন্ডারস্ট্যান্ডিং ভিতরে হবে। হ্যাঁ, যে অমুক সিটে অমুককে ভোট দিবে, অমুক সিটে অমুককে ভোট দিবে, এটা তো জামাত পারদর্শী। হ্যাঁ, এনসিপিকে শিখায় দিলে তাই করবে, এনসিপির ভোটও দিয়ে দিবে, এরকম। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন, রাজনীতিটা আসলে ঘোলাইটা। এখনো আওয়ামী লীগের যদি শেখ হাসিনা ফেরত আসতে চায়, এই শুনলাম তো আনন্দবাজারে সাক্ষাৎকারও দিয়েছে, এরকম দিয়েছে, এটা অবাস্তব। এখন আসার মতো পরিস্থিতি হয় নাই, তিনি আসতেও পারবেন না। আসলে দেশের অবস্থা আগের মতো হবে। ওই জামাত, এনসিপি, বিএনপি যে দূরত্ব আছে, সেই দূরত্বও থাকবে না। তবে যেটা হয়ে গেছে সেটা হলো, আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করেছে, সেখানে জামাত ইসলাম খুশি হয়েছে, বসেছিল, ভাবছে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে। হ্যাঁ, এনসিপি কিন্তু বয়কট করেছে, খেয়াল করে দেখেন। তো তখন এটা তো 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্টের মতো হয়েছে। আপনার এই আইনটা একটা ওপেন এন্ডেড আইন, ব্ল্যাক আইন আমি বলবো। এই আইনে এখন যদি এনসিপি বা আপনার অন্য কোনো দলকে নিষিদ্ধ করার কোনো আইন ইচ্ছা হয়, শৃঙ্খলা সরকার পরিস্থিতি পারবে। পারবে। এখন আওয়ামী লীগ যদি 10 বছর, 20 বছর, 25 বছর পরেও আসে, বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। যেমন 5ই আগস্টের পরে মোস্তাকের সময় 80% লোক আওয়ামী লীগের করা আইন 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে, যেটা এই এত কোর্টেও উত্থাপন করা যায় না, এই আইনে গ্রেপ্তার হয়েছিল। তো এই জন্য বলছি, এইসব ব্ল্যাক আইন তো করা ঠিক হয় নাই। এই কালো আইন তো সংস্কার যারা করেছেন তারাই তৈরি করেছেন না, জামাত বিএনপি মিলেই করছে। এই যে ফিরে আসার যে একটি কথা, সেই কথা পতিত স্বৈর শাসক নিজে বলেছেন যে তিনি ফিরে আসবেন। আবার এইদিকে মাহফুজ আলম ফিরে আগেই এসেছে, এরকম একটা স্টেটাস দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি এই ধরনের ঘটনা সাইমালটেনিয়াসলি ঘটলে বা একই সাথে ঘটলে এগুলিকে এক ধরনের ট্যাগ করা হয়, যে তার আলোচনা করে এটা করেছেন। আপনাকে মনে হয় মাহফুজ সাহেব আর ওনার মধ্যে একটা যোগাযোগ স্থাপিত হয়েছে, যে তারা আলোচনা করে, একজন বলছেন ফিরে আসবো, আরেকজন বলছেন ফিরে এসেছে? শুনেন,
কারণ কথায় কথায় দোষর, কথায় কথায় ট্যাগিং, কথায় কথায় জুতার মালা ঝুলিয়ে দেওয়া, এগুলি তো অন্তর্বর্তী সরকারের সময় হয়েছে। শেখ এবং হাসিনা- আপনারা কোনো প্রতিবাদ করেন না শেখ এগুলি। হাসিনা এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়, তার বিচার না হয়, সে একটা গণহত্যা করে বিমান হামলা করেও সে পার পেয়ে যায়, তাহলে এর জন্য প্রধান আসামি হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ আমরা তার কাছে প্রথম চাইছি কিন্তু জাস্টিস। জুলাই আন্দোলনে আমাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। সে আমাদের জাস্টিস দিতে পারে। মানে এই একই স্লোগান 2 ছিল বছর 18 সালে, 2 18 বছর সালে যে সড়ক আন্দোলন হয়েছিল ওইখানেও ছিল উই ওয়ান্ট হ্যাঁ। জাস্টিস। এগ্রি। 2 বছর ধরে সে কোনো বিচার করতে পারে নাই। সে আওয়ামী লীগের বিচার করতে পারে নাই। সে দেশ পুনর্গঠন করতে পারে নাই। সে কি করলো? প্রথম তার সময় তো বিচার ঐক্যমত্য কমিশন একটা করলো, বিচার শেষ হয়েছে, 6টা রায় কমিশন হয়েছে। করলো। সে ধারায় বাড়াই করলো। সে যে জুলাইয়ের জন্য যে গণভোটটা আমরা চাইলাম, সে জুলাই বাস্তবায়ন করতে পারলো না, গণভোটটা পর্যন্ত দিল না। সে কি করলো? বিএনপির মহাসচিবের ভূমিকা পালন করে বিএনপির কথা অনুযায়ী একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন দিল। আমি কেন বলতেছি সে বিএনপির মহাসচিব ছিল? বিএনপির দাবিটা সে মেনে নিল। সে এখন যে আমাদের সাথে বিএনপি প্রতারণা করলো, বিএনপি এই যে 71% মানুষের রায়কে অস্বীকার করলো, এর জন্য প্রধান আসামি ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে উনি কি গুপ্ত? উনি বিএনপির লোক। মানে গুপ্ত ছিল? উনি বিএনপির হাতে দেশটা তুলে দিয়ে গেছে, দেশটা সংস্কার করে নাই। উনি যদি আগে রেফারেন্ডামটা দিয়ে দিত, বিএনপি আজকে এই মানে গণরায়কে অস্বীকার করার সুযোগ ছিল না। এই সংস্কার এখনো কেন বাস্তবায়ন হয় নাই? এর কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির কথাই সকল কাজ করছে। আর বিএনপি যদি দেশ সংস্কার হয়ে যায়, তাহলে বিএনপি দলে থাকে না, তার চাঁদাবাজি থাকে না, তার দলীয় টেন্ডারবাজি যেগুলো আছে এগুলো থাকে না। যদি এগুলো না থাকে, তার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যায়। প্রধানমন্ত্রী যদি দলের প্রধান না হইতে পারে, তাহলে মানে ওনারা তো এই পরিবর্তন করতে পারবে না। কারণ আওয়ামী লীগ আর বিএনপি এগুলো তো হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। একটা হচ্ছে শেখ মুজিবের মানে মুজিব প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে জিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো এটার মালিক তো দেশের জনগণ না, এই দলের মালিক। তো তারা এই দল নিজের মধ্যে রাখবে, সংস্কার করবে না। দলীয় প্রধান, সরকার প্রধান তারা আলাদা করবে না। তারা আপার হাউসে পিয়ার দিবে না। তারা বিভিন্ন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে, আপার হাউসই তো এখনো হয় নাই, পিয়ার তো পরে। আপার হাউস তো বিএনপির প্রস্তাবিত। আপনি তো ভালো প্রশ্ন করছেন। আপার হাউস, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো তো বিএনপির প্রস্তাবনা ছিল ভাই। আমরা বিএনপিটা এখন মানে দাবি করতেছি, আর বিএনপি তার দাবিকে অস্বীকার করতেছে। আপনার স্মরণ থাকার কথা, তাতে আপনি সাংবাদিক। 2023 সালে হোটেল ওয়েস্টিনে বিএনপি যে রাষ্ট্র মেরামতের 31 দফা দেয়, আমি নিজে ওই অ্যাসাইনমেন্ট কভার করছি। এখন আমরা যে মুখ দিয়ে যে সংস্কার করতেছি, দাবি করতেছি, এগুলো বিএনপির দাবি। অথচ বিএনপি যখন নিপীড়িত ছিল, তখন সংস্কার তার দরকার হয়েছে, সংবিধান সংস্কার কমিটি দরকার হয়েছে। এখন যখন সে পাওয়ারে চলে আসছে, সে এখন আওয়ামী লীগ হয়ে উঠছে, আওয়ামী লীগের মতো তার পুরো রাষ্ট্রযন্ত্র তার হাতে আছে। এখন সে চিন্তা করতেছে, না, আমি যেই কলে আটকা পড়ছিলাম, নিপীড়িত হয়েছি, এই কলটা আমি রাখবো, এই কলে সবার একটু বড় আটকাবো। এখন আমি অপোজিশনকে নিপীড়ন করব, কারণ সে জানে নিপীড়নটা কিভাবে করতে হয়। অপোজিশনকে নিপীড়ন করেছে এই পর্যন্ত। অলরেডি আমাদের অনেক নেতাকর্মী সরকারের বিরুদ্ধে পোস্ট দেওয়ার জন্য, সরকারের মন্ত্রীদের সমালোচনা করার জন্য বাসা থেকে তুলে নিয়ে আসতেছে, ডিজিএফআই দিয়া, বিভিন্ন বাহিনী দিয়া। এটা তো আওয়ামী লীগ স্টাইল। বিএনপি তো এখন যেটা করতেছে, এটা আওয়ামী লীগ করতেছে, বিএনপি করতেছে না। তো 17 বছর বিএনপি আর এই বিএনপি এক না, বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারও তো একই আর কাজ আপনি যেটা করেছে। বলতেছেন আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসার দরকার কি? আমি বলি না ফিরে আসবে। আওয়ামী লীগ, বিএনপি তো আওয়ামী লীগ হয়ে গেছে। মাহফুজ আলম বলেছে ফিরে আসবে, ফিরে এসেছে। তাহলে তো আমি তো বলতে পারি যে মাহফুজ আলমের চিন্তার আগেও আওয়ামী লীগ ফিরে আসছে, কারণ বিএনপির তো আওয়ামী লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ আর লাগে না তো। আপনি যে আওয়ামী লীগ খুঁজতেছেন, এই আওয়ামী লীগ এখন বিএনপি। তাহলে তো মানে আপনার আর আওয়ামী লীগ খুঁজতেছেন কি? আওয়ামী লীগ দিয়ে আর কি করবেন? পাইছেন তো একটা আওয়ামী লীগ। তাহলে যে ক্ষমতা যাবে সেই রকম হয়ে যাবে। আমি তো দেখতেছি বিএনপি এখন আওয়ামী লীগ ছাড়া কিছুই করতেছে না। অন্তর্বর্তী সরকার জিয়া রহমানের বিএনপি সাংবাদিক ধরে এনেছে জিমখানা থেকে, সাংবাদিক জিমখানা থেকে ধরে এনেছে না অন্তর্বর্তী সরকারের সময়। ব্যায়াম করছে একটা লোক, তাকে ধরে নিয়ে গেছে নেহারি খাওয়ার অপরাধে। না, নেহারি খাওয়ার অপরাধে ধরছে কিনা আমি জানি না, তবে কিছু কিছু লোকের ব্যাপারে তো মানে ওনারা অনেক বেশি দুষ্ট। ওনারা এবং আওয়ামী লীগের পক্ষ নেয় এবং ইন্ডিয়ান বিভিন্ন গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত এরকম অনেকে মনে করে। এটা আপনি প্রমাণ সহ বলছেন? না, আমি বলতেছি জনশ্রুতি আছে, ওনারা রেমিটেন্স যোদ্ধা। ওরা যত জুলাই বিপ্লবকে গালি দিতে পারবে, এ দেশের জনগণকে গালি দিতে পারবে, পার্শ্ববর্তী দেশ থেকে রেমিটেন্স আসবে, এবং এরা বাংলাদেশে প্রচুর রেমিটেন্স নিয়ে আসে। এ ধরনের জনশ্রুতি আছে। আমি জানি না, দেশের আইন আদালত, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এগুলো খুঁজে দেখতে পারে। আপনি এটা বিশ্বাস করেন? আমি তো যেটা বললাম, আপনি এগুলো হচ্ছে জনশ্রুতি। জনাব আজিজ, আপনি বিশ্বাস করেন যে এরকম
সাংবাদিকদের মধ্যে, বিশেষ করে যারা জ্যেষ্ঠ সাংবাদিক, আছে ভাই, তারা দেশে এরকম অনেক প্রভাবিত। অনেক না, দিল্লি দ্বারা এবং- প্রভাবিত অনেক এবং রেভিনিউ যুদ্ধ আছে। আমার এবং আসলে ক্ষমতায় গেলে সবাই এক ধরনের স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, আপনি তো বিশ্বাস করেন? না, বাংলাদেশে কিন্তু ধরেন অনেক সূচকে এগিয়েছে, রাজনৈতিক সূচকে কিন্তু পিছিয়ে গেছে। আমরা কিন্তু রাজনৈতিকতে আগাইতে পারি নাই। আগে আপনারা দেখেন, একটা দুর্নীতিবাজকে দেখলে মন থেকে ঘৃণা হতো, এখন কিন্তু ঘৃণা হয় না। আগে একটা বিড়াল মরলে কষ্ট হতো, এখন কিন্তু হয় না। 10টা মানুষ মরে থাকে, এই যে আপনি ধরেন বলাৎকার করতেছে, সমানে হত্যা করতেছে, আবার গলা কেটে আলাদা করে ফেলতেছে। হ্যাঁ, বিচার হবে, ধরা পড়ছে, বিচার হবে, বুঝলাম, কিন্তু বিচার তো দীর্ঘ। এই বিচার তো যদি সাথে সাথে না হয়, আপনি উদাহরণ দেখেন, বেগম খালেদা জিয়া কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন, তখন অ্যাসিড থ্রোয়িং মহামারী আকার ধারণ করছিল। আইন করলো, ক্যাপিটাল পানিশমেন্ট দিল, প্রয়োগ করলো, এখন কিন্তু এটা নির্মূল নাই, অনেক কমে গেছে। এখন আপনার কথা হচ্ছে, কোন আপনি দেখেন কোন দল আমেরিকার সাথে চুক্তি হলো, এই চুক্তি ভালো মন্দ নিয়ে একটু আলোচনা করলো না। দ্বিতীয়, আবার বিরোধী দলের প্রধান বলল যে বাস্তবতার নিরিখে এটা দেখতে হবে। প্রথম দিকে বলছিল যে আমি জানি না, আমরা জানি না, কিন্তু পরে লাস্টে বলছে যে বাস্তবতার নিরিখে দেখতে হবে। আপনি বলেন, এই যে হাম ইস্যু কথা হয় নাই, এই যে কোনো ইস্যু কথা হচ্ছে না, বার্নিং যে ইস্যুগুলো কথা হচ্ছে না। এখন যেটা বলছে যে শিশির যেমন বলল যে ধরেন এই যে সংস্কার, হ্যাঁ সংস্কার অভ্যুত্থান হয়েছে, সংস্কার কিছু দরকার, তবে এটা ঠিক, এটা আলী রিয়াজ আউলা বাজায় গেছে। ইউনুস, আপনি জুলাই সনদ আমি আজ থেকে আনি নেই, আমার কাছে সব আছে, ওখানে যেটা নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে, সেখানে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে নোট, যে যদি যে দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা যদি জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তার মতো করে বাস্তবায়ন করবে। অর্থাৎ যেখানে নোট অফ ডিসেন্ট দিছে, এখন বিএনপি একমাত্র 2/3 মেজরিটি পেয়ে গেছে, সুতরাং বিএনপি কিন্তু দায় নাই। যেটা নোট অফ ডিসেন্ট দিছে সেটা বাস্তবায়ন করার দায় তার নাই, কারণ ঐক্যমত কমিশন তাকে দায় দেয় নাই। এখন তার সাথে ওই ইস্যুগুলো যদি কন, তাহলে আমি বলবো সবাই, জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, অভ্যুত্থানের শক্তি, তারা গঠনমূলক আলোচনার মাধ্যমে এটা করতে হবে। আমার প্রশ্ন একটাই, যে আপনি ধরেন এই প্রেসিডেন্ট ঈদের ভিতরে দাওয়াত করছে, আমার সাথে আমার এলাকার লোক দেখা হয়েছে, আমাকে আগেই চিনত, সব দেখাইছে, তাদের নিয়োগ নিতে পারলেন, অর্থাৎ এই প্রেসিডেন্টের নিয়োগ নিতে পারলেন, 106 অনুচ্ছেদ অনুযায়ী মতামত নিতে পারলেন, এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিলেন, 133টা অধ্যাদেশ জারি করলেন। অনেক অধ্যাদেশ কিন্তু রাষ্ট্রপতি জানে না, সে বলছে সব অধ্যাদেশ আমি জারি করি নাই, অথচ 133টা অধ্যাদেশ কিন্তু আলোচনায় উত্থাপন করা হয়েছে। কোত্থেকে উত্থাপন করলো? প্রেসিডেন্ট তো অনেক অধ্যাদেশ ওনার নামে হয়ে গিয়েছে, ওনার নামে করে দিছে, নামের তাহলে কেউ করে দিছে। 2 হচ্ছে, এই 18 মাস সাংবিধানিক বাধ্যবাধকতা, চুক্তি করলে প্রেসিডেন্টকে অবহিত করতে হয়। একদিনের জন্য ডক্টর ইউনূস আপনার রাষ্ট্রপতি ভবনে তো উনি নিজে আইন মানে না, আবার নিজেই আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত আসলে রাজনীতি কোন দিকে গড়াচ্ছে? কেননা আপনারা অভিযোগ করছেন যে সরকারি দল। আপনার সাথে আমি একমত, দায় নেওয়া উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করলেন বিএনপি নেতা খলিলুর রহমান, উনি কি করেছে তো সরকার, এবং উনি তো করেন না, উনি তো ব্যক্তিত্ব না, সরকার করেছে। এবং যে কার্যত যে বিএনপির মহাসচিব পালনকারী ডক্টর মোদি ইউনূস, এটা বিএনপি মিলেই তো করছে। বিএনপি তো ক্ষমতায় আসছে বিভিন্ন দেশের এভাবে লোভ দেখাইয়া, ইন্ডিয়ারও লোভ দেখাইছে, আওয়ামী লীগের দেশে রাজনীতি করতে দিব, আমেরিকারও লোভ দেখাইছে, তোমার সবকিছু মেনে নেবো, এই যে খলিলুর দিয়ে চুক্তিটা করে নিল বিএনপি। এটা তো খলিলুর রহমান তো তার প্রাইজ পোস্টিং পাইছে, তো কি জন্য পাইছে? এই চুক্তিটা করাই নিছে, বিএনপিরে আমেরিকান সমর্থন এনে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন আমি বলতেছি, সে কার্যত বিএনপি মহাসচিব ছিল, তিনি এই চুক্তিটা করছেন। বিএনপি, খলিলুর রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই মিলে তো এটা মানে এই কাজটা করছেন। তো এখন এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে। আচ্ছা, এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বেড়াতে গেলে তখন 3টা দলকে সাথে নিয়েছেন, বিএনপি, জামাত এবং এনসিপি। এখন দেখেন, কিন্তু চুক্তি করার সময় এনসিপির সাথে আলাপ করেন না। না, আমি আপনাকে বলি, দেখেন আলাপ করছে কিনা করে নাই, এটা তো অলরেডি বলে দিছে। তারা বলছে আমাদের সাথে করে নাই, বলছে যে জামাত আর বিএনপির সাথে করছে, জামাত অস্বীকার করছে। এনসিপির নাম তারা বলে ভালো ইংরেজি জানে তো এনসিপি। হ্যাঁ,
এখন তারা নিজের মুখ থেকে বলছে যে আমরা বিএনপি এবং জামাতকে জানাইছি, জামাত এই জায়গায় বলছে যে আমাদের জানাই নাই। আর এনসিপির কথা তো বলে নাই, কারণ এনসিপি তো অনেক ছোট মানুষ এবং এনসিপির কোনো এখন এত ছোট, এদেরকে জানার দরকারটা কি? কিন্তু আর একটা বিপ্লব করে ফেললো, এদের অনেক ছোট বলতে হবে এবং ভাবতে হবে যে না তোমরা তো অনেক বিপ্লব করতে পারো ভবিষ্যতে, উনি আর একটু বলেছিলেন সময় নাও। যে অনেক বড়, অনেক সময় নাও। তারা মেটিকুলাসলি ডিজাইন করেছে তরুণরা। তারপর উনি আপনার বলেছেন দেখেন, আমি তরুণরা আপনাকে বলি, নিয়োগকর্তা। আমি আপনাকে বলি, তারা বলেছেন, তিনি বলেছেন তরুণরা দল করবে, না, না, তিনি বলেছেন তরুণরা মন্ত্রী হবে। আমাদের যদি এই জুলাই বিপ্লবকারীদের সবচেয়ে বড় ভুল হয়েছে আমরা সিনিয়রদেরকে বিশ্বাস করার কারণে। যেদিন 34 জুলাই মানে শহীদ মিনারে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দেয়, কার্যত তিনি ওই দিন বাংলাদেশের নির্বাহী ক্ষমতাকে সর্বোচ্চ চ্যালেঞ্জ করছে। তাহলে বিপ্লব পরবর্তীতে তাকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী না হওয়ার কারণে আজকে বিপ্লব ব্যাহত হয়েছে। এই সিনিয়রদেরকে বিশ্বাস করার কারণে, বিএনপিকে বিশ্বাস করার কারণে, আর সুশীল সমাজকে বিশ্বাস করার কারণে দেশের সংস্কার হয় নাই। এই বিভিন্ন চুক্তি বলেন, হাম বলেন, এই সকল কিছুর সমস্যাগুলো হয়েছে। আমি অন্যরকম একটা আজকে প্রশ্ন যদি করি। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হইতো তাহলে আজকে দেশের এই বিপ্লবীরা যারা করছে বিপ্লবের দায় তারাই নিত, হ্যাঁ, তো প্রেস- আমরা তখন দায়টা নিতে পারতাম। প্রেস আজকে সচিব শফিক সাহেব তো নাহিদ ইসলাম যেদিন পদত্যাগ করেন বলেছিলেন উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। দেখতে এটা পাচ্ছি। এটা এই দোয়াটা আপনিও করেন, আমরাও করি সবাই। নাহিদ ইসলাম আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার আছে। আমি আপনাকে এমনি একটা প্রশ্ন করি, যখন আন্দোলন সফল হলো, তারপরে তো নাহিদ ইসলাম কিছুদিন মন্ত্রী ছিলেন, তারপরে তিনি আবার সম্পদের হিসাবও দিয়েছিলেন, সবার আগে তিনি দিয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে তার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তা আপনি মনে করেন যে যার কখনো কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট উনি খোলেন নাই বা দরকার পড়ে নাই, তিনি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন? আপনার কেউ কিন্তু মায়ের পেট থেকে অভিজ্ঞতা নিয়ে পৃথিবীতে আসে না। আমরা যতটুকু এখন চলতেছি, ফিরতেছি এবং কাজ করতেছি, এই অভিজ্ঞতাগুলো আমরা আস্তে আস্তে হয়েছে। নাহিদ ইসলাম একটা বিপ্লবের মধ্য দিয়ে তার বয়স মিনিমাম 50 বছর বেড়ে গেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ওনার বয়স এখন 80, এবং প্রায় এখন অনুসারে আপনি যদি বলেন যে এটা কি শারীরিক বয়স না মানসিক বয়স, আমরা একদম শেষ আমি করে তাকে দেব। মানসিক বয়সের আমাদের ক্ষেত্রে হাতে, বললাম। আর আমাদের হাতে সময় নাই, আমাদের 1 মিনিট সময় আছে। আমি দুঃখিত আজিজ ভাই, আপনাকে বেশি সময় না, দিতে না, পারছি না। ঠিক আছে। আপনি একটা ক্লোজিং মন্তব্য করেন। না, ক্লোজিং মন্তব্য হচ্ছে আসলে আপনি কি মনে করেন যে নাহিদ ইসলামের বয়স মানসিক বয়স প্রায় 80 বছরের কাছাকাছি চলে ছাত্রদের গেছে? ভিতরে, এবং মানসিক বয়স। ছাত্রদের ভিতরে যারা নেতা আছে, সামনের নেতা, তাদের এখনো ম্যাচুরিটির অভাব আছে, রাষ্ট্র চালানোর ম্যাচুরিটির অভাব আছে। 2, ইউনূস সাহেব এখনো খেলতেছে বলে আমার কাছে মনে হয়। আর ছাত্রদের ইলেকশন আগে বলছে না, তরুণরা অনেকেই জিতবে, অনেকে মন্ত্রীও হবে, মন্ত্রী বানায় দিয়েছে তো, তরুণরা 6 জনে এমপি হয়ে গেছে তো। হ্যাঁ, এবং তাদেরকে আপনি বলছেন না আমেরিকা নিয়ে গেছে, সব জায়গায় নিয়ে গেছে 3 জন। এখন হয়তো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়, কমিশনে, সব জায়গায় ছাত্রদের বসায়া এই ছাত্রদেরকে বিতর্কিত করছে এবং 3-4টে জেনারেশন ধ্বংস করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সবসময় বলছে তোমরা উদ্যোক্তা হও, একবার বলেছে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও। সে যদি ক্ষমতার লোভ না করতো, যদি নির্বাচনটা টাইমলি দিয়ে দিত, তাহলে কিন্তু এই সংকট দেশে পড়ে না।